আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় আসন সমঝোতা থেকে সরে গিয়েছেন। এর কারণ কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমানায় দামাক বারকাতুম আলিয়া 2024 গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট পালানোর পর থেকে তিনি বিভিন্ন প্রোগ্রাম থেকেই বলে এসেছিলেন ইসলামের পক্ষে একটি বাক্স হবে। তিনি হচ্ছেন ওয়ান বক্স পলিসির উদ্যোক্তা, তিনি এই ওয়ান বক্স পলিসির নির্মাতা। তিনি ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য যাতে ইসলামের পক্ষে একটি বাক্স হয় তার জন্য তিনি ইসলাম এবং দেশপ্রেমিক দলগুলোকে একত্র করেছেন। সর্বপ্রথম তিনি 5টি দলকে নিয়ে অ্যালায়েন্স করেন, পরবর্তীতে আরও 2টি দল এর সাথে যুক্ত হয়। তারপরে বাংলাদেশ জামায়াত ইসলামও একত্রতা প্রকাশ করে এই ওয়ান বক্স নীতিতে। পীর সাহেব চরমনাই সারা বাংলাদেশ সফর করেছেন, বিভাগীয়, জেলা, থানা পর্যায়ে সকল প্রোগ্রাম শেষ করে যখন সব কিছু ম্যানেজ করে গুছিয়ে আনার পরে নমিনেশন পেপার সাবমিট করবেন, তখন পীর সাহেব চরমনাই বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের সাথে পরামর্শ করে বলেছিলেন সব কিছুতে এখন আমাদের গোছানো হয়ে গেছে, তাহলে আমরা আসন সমঝোতা করে নমিনেশন পেপার সাবমিটের আগে সমঝোতা করে ফেলি। এই সমঝোতা করব, এই গড়িমসি করে তারা অনেক দিন ক্ষেপণ করেছেন। পরে জামায়াতের ডক্টর মোহাম্মদ তাহের সাহেব একটি সময় নির্ধারণ করলেন যে অমুক তারিখে আমরা আসন সমঝোতার জন্য বসব। পীর সাহেব চরমনায় দামাক বারকাতুম আলিয়া তিনি বরিশালে ছিলেন। বরিশাল থেকে তিনি ঢাকায় আসেন তাহের সাহেবের সাথে বৈঠক করার জন্য। হুজুর তাহের সাহেবের বাসায় বৈঠকের জন্য যাইবেন। হুজুরের পিএস দিয়ে তাহের সাহেবের বাসায় পাঠান, আজকে তো আমাদের বসার ডেট ছিল, হুজুর আসছেন। ওনার বাসা থেকে বলা হয় যে তাহের সাহেব অসুস্থ, আজকে বসতে পারবে না। আবার এও বলেছিল যে এই ডেটটা তো আমাদের স্মরণ নেই, আমরা ভুলে গেছি, গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটাকে তারা ভুলে গেছেন। তারপরে হুজুর বলেন তাহলে তাহের সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করি, ওনাকে দেখে আসি। তখন জামায়াতের পক্ষ থেকে বলা হলো যে উনি সিরিয়াস অসুস্থ, উনি দেখা করতে পারবেন না। ডাক্তার বলছে ওনাকে কথা না বলার জন্য। এর থেকে হুজুর অনেক কষ্ট পেয়েছেন। আসলে মূলত ওই দিন কি হয়েছিল, হুজুরের সাথে কেন বৈঠক করলেন না, এর কারণ হচ্ছে ওই দিন
এনসিবির সাথে তারা বৈঠক করে আসন সমঝোতা করে। এজন্য হুজুরকে তারা সময় দেননি, তারা মিথ্যা কথা বলেছেন, তারা এড়িয়ে চলেছেন। পরে হুজুর চলে যান। পরে আবার জামায়াতের আমির ডক্টর শফিকুল ইসলাম হুজুরের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করে উনি পত্রিকার জরিপ দেখান যে আপনাদের জনসমর্থন তো নেই, 0% 100%-এর ভিতরে। মূলত এই কথাটি আক্রমণাত্মক। এটা পীর সাহেব চরমনাইকে ইনসাল্ট করা হয়েছে। তিনি একটি দলের প্রধান হয়ে চরমনাই পীর সাহেবকে এ কথা তিনি বলতে পারেন না। এতে হুজুরের আত্মসম্মান বোধে লেগেছে। হুজুর খুব কষ্ট পেয়েছেন। পরবর্তীতে আবার বৈঠক হয়। ওই বৈঠকে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বসেন। বসার পরে তিনিও একটি পত্রিকার জরিপ দেখান যে আপনাদের জনসমর্থন তো 3% কত পয়েন্ট বলেছেন, আপনাদেরকে তো 30টা আসন দিতে বলেছে, আমি 5টা বাড়িয়ে 35টা দিয়েছি, এর বেশি দেওয়া যাবে না। এই সমঝোতা হয়েছিল কার কোন আসনে জনসমর্থন বেশি রয়েছে সেই অনুপাতে আসন বন্টন হবে। এখানে কেউ কাউকে আসন দেওয়ার ক্ষমতা রাখেন না। যেখানে যেই দলের সাপোর্ট বেশি, যেখানে যেই দলের সমর্থন বেশি, যেখানে যেই দল জিতে আসার সম্ভাবনা রয়েছে, সেখানে সেই দলের প্রার্থী থাকবে, সেই অনুপাতে আসন বন্টন হবে। এতে 20টা 30টা 40টা 50টা 100টা যে যেরকম পাওয়ার যোগ্য তাকে সেভাবেই দিতে হবে। অনেকে বলে থাকেন আসন কম দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে গিয়েছে। এটি ভুল তথ্য। আসন কম বেশির কথা নয়, মূল কথা হয়েছে পীর সাহেব হুজুর চরমনাইকে মানসিকভাবে আঘাত করা হয়েছে, আত্ম সম্মান বোধের অভাব হয়েছে। এটাই হলো মূল কারণ। আরেকটি ব্যাপার হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই যেই আসনে শক্তিশালী, সেই আসনগুলোতে ইসলামী আন্দোলনের প্রার্থী না দিয়ে শরিকদেরকে সেখানে দেওয়া হয়েছে। এটি হচ্ছে আরেকটি কারণ। ইসলামী আন্দোলন বাংলাদেশকে এমন যেই আসনগুলো দেওয়া হয়েছে যেগুলোতে ইসলামী আন্দোলনের জনসমর্থন কম, সেগুলোতে নির্বাচন করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো করবে না, ফেল করার সম্ভাবনা বেশি, সেই আসনগুলো দেওয়া হয়েছে। আরেকটি কারণ হচ্ছে বরিশাল সদর আসনে মুফতি ফয়জুল করিমের আসনে জামায়াতে প্রার্থী দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ তাহের সাহেবের আসনে প্রার্থী দেয় নাই। তারপরে ডক্টর শফিকুর রহমানের আসনে প্রার্থী দেয় নাই। মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থিতা দেয় নাই। তারপরে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হকের আসনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেয় নাই। এরকম এই অ্যালায়েন্সের যারা
প্রধান তাদের আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থিতা দেয় নাই কেন? মুফতি ফয়জুল করিমের আসনে কেন প্রার্থিতা দেওয়া হলো? এটিও এই আসন সমঝোতা ভাঙ্গার একটি কারণ। যিনি বা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমালোচনা করেন তাদেরকে আগে জেনে শুনে অ্যানালাইসিস করে সমালোচনা করার জন্য বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের ভিতরে ভোটের তফাৎ তেমন একটা বেশি নয়, 19-20। জামায়াত ইসলাম রাজনীতি করে এই দেশে প্রায় 80 বছর। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির বয়স হয়েছে 37-38 বছর। জামায়াত ইসলাম এককভাবে নির্বাচনের করে 2-3টার বেশি আসন পায় নাই। তারা সব সময় বলে থাকেন 18টা আসন পেয়েছে, তাদের 10% ভোট রয়েছে। এই 10% ভোট তাদের নয়, এই 10% ভোট হয়েছে জোটের ভোট। তারা এককভাবে নির্বাচন করে কোনো সময় 10% জনসমর্থন আদায় করতে পারেন নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করত, বাংলাদেশ জামায়াত ইসলামের চাইতো আসন তারা বেশি পেত। ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক শক্তিশালী আসন রয়েছে, যেমন বরিশাল সদর আসন, বরগুনা, পটুয়াখালী, রংপুর, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহে, রাজশাহীতে, এরকম খুলনায় অনেক শক্তিশালী আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছে, যেখানে তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিগত নির্বাচনগুলো যে হয়েছিল 2008 সালে, 14 সালে, 18 সালে, 24 সালে, ওই নির্বাচনগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা উত্তর, দক্ষিণ যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেখানেও তারা প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে তারা 4% ভোট পেয়েছিল। পরবর্তীতে তাদের নির্বাচনে ভোট পেয়েছিল 14%। তারপরে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেখানেও প্রায় তাদের 18% জনসমর্থন তারা অর্জন করতে সক্ষম হয়েছিল। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় 24% জনসমর্থন তারা পেয়েছিল। যারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসমর্থন নেই, তারা ভুল বলছেন। সারা জীবন ইসলামী আন্দোলন বাংলাদেশ